হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের যে ফার্স্ট সামেটিভ এভলিউশনের যে কোশ্চেনগুলি আছে প্রশ্নবিচিত্রা 2026 সালে যারা মাধ্যমিক দিবে তো তাদের জন্য। তো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, তো যে কোশ্চেনটি আছে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্নপত্র। তো যারা এখনো চ্যানেলটিতে নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো এই পুরো কোশ্চেনটির আমরা উত্তর আলোচনা করব, এছাড়া পিডিএফ ফাইলও তোমরা পেয়ে যাবে। ওকে, তো পিডিএফ ফাইলটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো এখানে প্রথমেই বিভাগ ক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত শহরের ইতিহাস চর্চার বিষয়, না নারী ইতিহাস চর্চার বিষয়, না পরিবেশের ইতিহাস চর্চার বিষয়, না খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার বিষয়? তো এখানে সঠিক উত্তরটি হবে গ, পরিবেশের ইতিহাস চর্চার বিষয়। ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান কি? সরকারি নথিপত্র। ইয়ং বেঙ্গল বা নব্যমঙ্গল বলা হতো কাদের? ডিরোজিওর অনুগামীদের বলা হতো। প্রাচ্যবাদী হিসাবে পরিচিত ছিলেন ডেভিড হেয়ার, না থমাস বেবিংটন মেকলে, না উইলিয়াম জোন্স? তো প্রাচ্যবাদী হিসাবে পরিচিত ছিলেন উইলিয়াম জোন্স। তো এরপরে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ একটি ব্যঙ্গাত্মক নাটক, না জীবনীমূলক নাটক, না ধর্মীয় নাটক, না জাতীয়তাবোধমূলক নাটক? তো রাইট অ্যান্সার হবে কি ঘ। 19 শতকের নারী শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠানটি হলো বিটন স্কুল। ফরাজি আন্দোলনে যুক্ত জনগণের বড় একটা অংশ ছিল কি? শ্রমিক, আদিবাসী, না দলিত, না কৃষক? কৃষক ছিল অবশ্যই। তো এরপরে দেখো, হুল শব্দটি দিয়ে বোঝানো হয়, এখানে সাঁওতাল বিদ্রোহকে হুল শব্দ দিয়ে বোঝানো হয়েছে। দাদন কথার অর্থ কি? অগ্রিম অর্থ নেওয়া, না পাট্টা দেওয়া, না ধার শোধ করা, না বেগার খাটা? তো দাদন কথার অর্থ হলো অগ্রিম অর্থ নেওয়া। প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল একটি সামন্ততান্ত্রিক বিদ্রোহ, না ধর্মীয় বিদ্রোহ, না কৃষক বিদ্রোহ, না শ্রমিক বিদ্রোহ? তো এখানে সঠিক উত্তরটি হবে কৃষক বিদ্রোহ। এরপরে আলোচনা করব বিভাগ খ। তো নিচের প্রশ্নগুলি উত্তর দাও, একটি বাক্যে উত্তর দাও। কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ প্রথা নিবারণ আইন পাশ হয়? তো 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং এর আমলে হবে। এখানে তোমরা লিখবেন লর্ড উইলিয়াম বেন্টিং। তিতুমির কোথায় বাঁশের কেল্লা বানিয়েছিলেন? তো তিতুমির কলকাতার পাশে বারাসতের নারকেলবেড়িয়া গ্রামে 1831 খ্রিস্টাব্দে তিনি বাঁশের কেল্লাটি বানিয়েছিলেন আর কি। ওকে, তো এরপরে উপবিভাগ ঠিক বা ভুল নির্ণয় করো। তো সঙ্গীত স্থাপত্যের ইতিহাস চর্চার অংশ, এটা সঠিক না। তো এটা আমরা অবশ্যই ভুল লিখবো এখানে। সঙ্গীত হলো শিল্প চর্চার ইতিহাস, সঙ্গীত শিল্প চর্চার ইতিহাস হবে এখানে, স্থাপত্যের ইতিহাস না। যেটা আমরা কি লিখবো? ভুল লিখবো এখানে। তারপর হুতুম প্যাঁচার নকশায় 19 শতকে কলকাতার কথা জানা যায়, তো এটা অবশ্যই সঠিক হবে। এটা আমরা ঠিক লিখবো আর কি এখানে। ওকে, তো এরপরে দেখো উপবিভাগ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। তো বিবৃতি 1 নম্বর যে 2-3-1 কোশ্চেনটি, জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে অনেকগুলি চিঠি লেখেন। এই চিঠিগুলির মাধ্যমে জওহরলাল ইন্দিরাকে ইতিহাসের বিবর্তনমূলক ধারণার বিষয়ে ওয়াকিবহাল করতে চেয়েছিলেন। ব্যাখ্যা 2 দেখো, এই চিঠিগুলির মাধ্যমে জওহরলাল ইন্দিরাকে পরাধীন ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে নারীদের যোগদানের প্রয়োজনীয়তা বিষয়ে ওয়াকিবহাল করতে চেয়েছিলেন। ব্যাখ্যা 3, এই চিঠিগুলির মধ্য দিয়ে জওহরলাল ইন্দিরাকে দেশের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা বিষয়ে ওয়াকিবহাল করতে চেয়েছিলেন। তো এখানে সঠিক উত্তরটি হবে ব্যাখ্যা 2। তো এরপরে দেখো বিবৃতি, পরের কোশ্চেনটি 3-2। তো সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল, কারণ বাংলায়, ব্যাখ্যা 1 দেখো, বাংলার সন্ন্যাসী ফকির সম্প্রদায় বিধর্মী খ্রিস্টান ইংরেজদের শাসন মেনে নিতে প্রস্তুত ছিল না, না বাংলার সন্ন্যাসী ফকির সম্প্রদায়ের কোম্পানির শাসনের ফলে তাদের প্রথাগত জীবিকা থেকে বঞ্চিত হয়েছিল, না ব্যাখ্যা 3, বাংলার সন্ন্যাসী ফকির সম্প্রদায় ধর্ম আচরণের অধিকার কোম্পানি আইন করে নিষিদ্ধ করেছিল? তো এখানে সঠিক উত্তরটি হবে ব্যাখ্যা 2, বাংলার সন্ন্যাসী ফকির সম্প্রদায় কোম্পানির শাসনের ফলে তাদের প্রথাগত জীবিকা থেকে বঞ্চিত হয়েছিল।
তো এরপরে আমরা আলোচনা করব বিভাগ গ, বিভাগ ঘ, বিভাগ উম। তো এগুলি আমরা পিডিএফ আকারে তোমাদের সাথে এখন শেয়ার করব। আর যারা পিডিএফটি ডাউনলোড করতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো আমরা তাহলে এখন বিভাগ গর প্রশ্ন উত্তরগুলি এখন আলোচনা করব। তো তিনের দেখো, দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো এখানে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, 4 দুগুণ 8, প্রতিটা প্রশ্নের মান 2। তো তিনের 1 নম্বর কোশ্চেনটি দেখো, স্মৃতিকথাকে কিভাবে ইতিহাসের উপাদান রূপে ব্যবহার করা যেতে পারে। তো স্মৃতিকথা ইতিহাসের উপাদান রূপে ব্যবহার করার জন্য প্রথমে ব্যক্তিগত অভিজ্ঞতা ও স্মৃতিকথাগুলোকে লিখিত আকারে সংগ্রহ করা যায়। দ্বিতীয়ত হলো এইসব স্মৃতিকথাকে সমসাময়িক ঘটনা ও প্রেক্ষাপটের সাথে তুলনা করে ঐতিহাসিক সত্যতা যাচাই করা যায়। তৃতীয়ত হলো স্মৃতিকথা থেকে সাধারণ মানুষের জীবনের গল্প, সাংস্কৃতিক প্রেক্ষাপট বোঝার মাধ্যমে ইতিহাসের মানবিক দিকগুলো তুলে ধরা সম্ভব। তো তিনের 2 কোশ্চেনটি দেখো, গ্রামবার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী পত্রিকা ছিল। তো গ্রামবার্তা প্রকাশিকা একটি ব্যতিক্রমী পত্রিকা ছিল কারণ এটি গ্রামের সাধারণ মানুষের জীবন, সমস্যা, সংস্কৃতিকে কেন্দ্র করে লেখা প্রকাশ করত। এছাড়া এটি কৃষক ও শ্রমজীবী মানুষের অধিকার ও শোষণের বিষয়গুলো তুলে ধরে জনসচেতনতা সৃষ্টি করেছিল। তো এরপরে 3 নম্বর কোশ্চেনটি দেখো, কোল বিদ্রোহের 2টি কারণ লেখো। কোল বিদ্রোহের প্রধান কারণ ছিল ব্রিটিশ শাসন ও জমিদারদের শোষণ, যা কোল জনগণের জমি ও জীবিকা ছিনিয়ে নিচ্ছিল। দ্বিতীয় কারণটি হলো ব্রিটিশ শাসনের কারণে তাদের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক জীবনে বিঘ্ন ঘটেছিল। এসব কারণেই কোল সম্প্রদায় ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহে ফেটে পড়ে। তো 4 নম্বর কোশ্চেনটি, ব্রাহ্ম সমাজের 2টি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। তো ব্রাহ্ম সমাজ সতীদাহ প্রথা বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং নারী শিক্ষা প্রসারে উদ্যোগ নেয়। তো এছাড়া তারা বাল্যবিবাহ রোধ ও বিধবা বিবাহ প্রচলনের ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করে। তো এরপরে দেখো 5 কোশ্চেনটি, চুয়ার বিদ্রোহকে চুয়ার বিপ্লব বললে কেন ভুল বলা হবে। তো উত্তরটি দেখো একবার, চুয়ার বিদ্রোহকে চুয়ার বিপ্লব বলা ভুল হবে কারণ এটি ব্রিটিশ শাসনের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে একটি আঞ্চলিক বিদ্রোহ ছিল, যা জাতীয় বিপ্লবের রূপ নেয়নি। তো বিদ্রোহটি স্থানীয় জনগণের জমি ও কর সংক্রান্ত অসন্তোষের কারণে সংগঠিত হয়েছিল, যা ব্যাপক রাজনৈতিক বা স্বাধীনতার আন্দোলনে পরিণত হয়নি। তো বন্ধুরা, এরপরে আমরা আলোচনা করব বিভাগ ঘ। তো 7টি বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান এখানে 4 করে দেওয়া আছে। তো 4 নম্বর কোশ্চেনটি দেখো, 2টি উদাহরণের সাহায্যে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনীমূলক রচনার ভূমিকা বিশ্লেষণ করো। তো এর উত্তরটি দেখো, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনীমূলক রচনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এগুলো ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে ঐতিহাসিক ঘটনাগুলোর বিশদ বিবরণ দেয়। উদাহরণস্বরূপ মহাত্মা গান্ধীর আমার সত্যের পরীক্ষা, দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ বইটিতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পদ্ধতি, অহিংসার নীতি এবং তার নৈতিক সংগ্রামের বিবরণ পাওয়া যায়, যা স্বাধীনতা সংগ্রামের একটি অন্তর্দৃষ্টিপূর্ণ দলিল। তো আরেকটি উদাহরণ হলো জওহরলাল নেহরুর ডিসকভারি অব ইন্ডিয়া, যেখানে ভারতের ঐতিহ্য, সংস্কৃতি এবং স্বাধীনতা আন্দোলনের পটভূমি তুলে ধরা হয়েছে। এই রচনা ভারতের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের বিশ্লেষণমূলক বিবরণ প্রদান করে। তো নেক্সট প্যারাটি দেখো, আত্মজীবনী গুলো শুধুমাত্র ব্যক্তির অভিজ্ঞতা নয়, বরং সমকালীন সমাজ ও রাজনীতির অবস্থা বোঝার জন্য মূল্যবান সূত্র। এগুলো ঐতিহাসিক ঘটনার মানবিক দিক ও সাধারণ মানুষের জীবনযাত্রার চিত্র প্রকাশ করে। ফলে আধুনিক ভারতের ইতিহাসে আত্মজীবনীমূলক রচনা প্রামাণ্য দলিল হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে দেখো 4 নম্বর কোশ্চেন, টিকা লেখো উডের ডেসপ্যাচ। তো উডের ডেসপ্যাচ ছিল 1854 সালে ব্রিটিশ ভারতের শিক্ষা ব্যবস্থা সংস্কার ও উন্নতির লক্ষ্যে চার্লস উডের প্রস্তাবিত একটি গুরুত্বপূর্ণ শিক্ষানীতি। এটিকে ভারতীয় শিক্ষার ভিত্তি স্থাপনের গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচনা করা হয়। ডেসপ্যাচে সুপারিশ করা হয় যে প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা স্থানীয় ভাষায় এবং উচ্চ শিক্ষা ইংরেজিতে হওয়া উচিত। এতে ছাত্র ও শিক্ষক তৈরির জন্য শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপনের পরামর্শ দেওয়া হয়। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উপর জোর দিয়ে শিক্ষা ব্যবস্থাকে আরও বাস্তবমুখী করার প্রস্তাব করা হয়।
তো নারী শিক্ষার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ ছিল। তো এরপরের প্যারাটি দেখো, উডের ডেসপ্যাচের প্রভাবে 1857 সালে 3টি বিশ্ববিদ্যালয় কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ প্রতিষ্ঠিত হয়। এটি ভারতীয় শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণের পথ প্রদর্শক হিসাবে কাজ করলেও এতে ব্রিটিশ ঔপনিবেশিক স্বার্থের প্রতিফলন ছিল। এরপরে 3 নম্বর কোশ্চেনটি দেখো, ঔপনিবেশিক অরণ্য আইন ভারতের আদিবাসী জনগণের বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি করেছিল, এই মন্তব্যটি ব্যাখ্যা করো। তো এর উত্তরটি এখন আমরা আলোচনা করব। ঔপনিবেশিক অরণ্য আইন ভারতের আদিবাসী জনগণের জীবনে গভীর প্রভাব ফেলে এবং তাদের বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি করে। তো ব্রিটিশ শাসন বনভূমিকে রাজস্ব আয়ের উৎস হিসেবে ব্যবহার করতে চেয়েছিল এবং 1865 ও 1878 সালের অরণ্য আইন প্রণয়ন করে। তো এসব আইনে বনভূমি রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে গিয়ে আদিবাসীদের বনজ সম্পদ ব্যবহার, পশুচারণ ও জমি চাষের অধিকার সীমিত করা হয়। এতে আদিবাসীরা তাদের প্রথাগত জীবনধারা ও জীবিকার উপায় হারাতে থাকে। বাণিজ্যিক বন ব্যবস্থাপনার জন্য শাল ও চির সবুজ গাছ সংরক্ষণ করা হলেও স্থানীয়রা তাদের প্রয়োজনীয় কাঠ সংগ্রহে বাধাপ্রাপ্ত হয়। এছাড়া বন অঞ্চলে শিকার, মৎস্য আহরণ ও জুম চাষ নিষিদ্ধ করা হয়, যা আদিবাসীদের সংস্কৃতি ও অর্থনীতিকে ধ্বংস করে দেয়। ফলে সাঁওতাল বিদ্রোহে 1855 উলগুলান আন্দোলন বা বিরসা মুন্ডার নেতৃত্বে এটি শুরু হয় এবং অন্যান্য আদিবাসী বিদ্রোহের সূত্রপাতও ঘটে। তো এই বিদ্রোহগুলো ঔপনিবেশিক শাসনের শোষণ ও আদিবাসীদের জীবনযাত্রার উপর অরণ্য আইনের বিধিনিষেধের বিরুদ্ধে তাদের ক্ষোভের বহিঃস্থ প্রকাশ ছিল। তো এরপরে আমরা আলোচনা করব বিভাগ উম। এটা 15 বা 16টি বাক্যে উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের। তো এটা প্রতিটি প্রশ্নের মান হলো 8। তো যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমি এখানে 3টে কোশ্চেনে আলোচনা করছি। তো যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চার চরিত্র অতি সংক্ষেপে আলোচনা করো। আধুনিক ভারতের ইতিহাস চর্চায় নারী ইতিহাস চর্চার গুরুত্ব বিশ্লেষণ করো। তো প্রথম পার্টটির হলো 3 নম্বর, পরের পার্টটি 5 নম্বর। তো এখানে 8 নম্বর আছে। তো প্রথমে আমরা যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চার চরিত্র নিয়ে আলোচনা করব। তো যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চা একটি সমাজের আর্থসামাজিক ও সাংস্কৃতিক বিকাশের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। তো ভারতের ক্ষেত্রে ব্রিটিশ শাসনকালে রেলপথ, সড়কপথ ও নৌপথ ও টেলিগ্রাফের উন্নয়নমূলক ঔপনিবেশিক শোষণকে সহজতর করার জন্য পরিচালিত হয়েছিল। তবে এগুলোর ফলে ভারতীয় সমাজে বাণিজ্যিক প্রসার, অভ্যন্তরীণ সংযোগ এবং সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি পায়। তো পরের কোশ্চেনের অ্যান্সারটি আধুনিক ভারতের ইতিহাস চর্চায় নারীদের ইতিহাস চর্চার গুরুত্ব। তো এখানে আমরা হেডলাইন পয়েন্ট করব, এরপরে প্যারাগ্রাফ করে লিখব। নারীদের ইতিহাস চর্চা আধুনিক ভারতের ইতিহাসে একটি প্রয়োজনীয় দিক, কারণ এটি সামাজিক পরিবর্তন ও সংস্কারের অন্তর্নিহিত চিত্র তুলে ধরে। ঔপনিবেশিক শাসনের সময়ে নারীরা সমাজের শোষিত অংশ ছিল এবং তাদের শিক্ষা, অধিকার ও স্বাধীনতার প্রসঙ্গ নিয়ে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথমত নারী শিক্ষার অগ্রগতি এবং সামাজিক সংস্কার আন্দোলনে তাদের ভূমিকা, যেমন রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা বিলুপ্তি ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রচলন নারীর উন্নয়নের প্রাথমিক পদক্ষেপ হিসাবে চিহ্নিত। দ্বিতীয়ত হল স্বাধীনতা আন্দোলনে নারীদের সক্রিয় অংশগ্রহণ, যেমন সরোজিনী নাইডু, অন্নপূর্ণা মহাদেবীর মতো নেত্রীদের ভূমিকা ভারতীয় রাজনীতিতে নারীদের অবদান স্পষ্ট করে। তৃতীয় পয়েন্টটি হলো নারীদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা, সংগ্রামের চর্চা, যেমন বাল্যবিবাহ, সামাজিক বৈষম্য এবং আর্থিক নির্ভরশীলতা সমাজের বাস্তব চিত্র তুলে ধরে। চতুর্থ, নারী সাহিত্যিক ও কর্মীদের রচনা এবং আত্মজীবনী সমূহ, যেমন কবি নজরুলের স্ত্রী প্রমীলা নজরুল বা বেগম রোকেয়া আধুনিক নারীদের ভিত্তি নির্মাণ করে। নারীদের ইতিহাস চর্চা সমাজের লিঙ্গভিত্তিক ও বৈষম্য ও সংস্কারের ধারাবাহিকতার মূল্যায়ন করতে সাহায্য করে। তো এটি ইতিহাসের একমাত্র পুরুষ কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তে একটি বহুমাত্রিক চিত্র প্রদান করে। তো এরপরে দেখো 5-2 কোশ্চেনটি ওহাবি ও ফরাজি আন্দোলনের চরিত্রের তুলনামূলক আলোচনা করো। আরেকটি পার্ট আছে 19 শতকে চুয়ার বিদ্রোহের প্রধান কারণগুলি কি ছিল। 5+3 8 আছে। তো ওহাবি ও ফরাজি আন্দোলন চরিত্রের তুলনামূলক আলোচনা এখন করব। তো ওহাবি আন্দোলন ও ফরাজি আন্দোলন 19 শতকের মুসলিম ধর্মীয় ও রাজনৈতিক আন্দোলনগুলির মধ্যে গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তাদের উদ্দেশ্য ও বৈশিষ্ট্য ভিন্ন ছিল। ওহাবি আন্দোলন ছিল একটি ধর্মীয় পুনর্জাগরণের প্রচেষ্টা, যার লক্ষ্য ছিল ইসলামের খাঁটি শিক্ষা ও শাস্ত্র অনুসরণ করা। এটি ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে ব্রিটিশ শাসনকে প্রত্যাখ্যান করে এবং ধর্মীয় ঐক্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল।
অন্যদিকে ফরাজি আন্দোলন ছিল কৃষকদের মধ্যে সামাজিক এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য আধ্যাত্মিক নেতা মাহমুদুল্লাহ ফরাজির দ্বারা পরিচালিত একটি গণতান্ত্রিক আন্দোলন। ফরাজি আন্দোলনে কৃষকদের অধিকার রক্ষার পাশাপাশি জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে ছিল। ওয়াহাবি আন্দোলন সাধারণত ধর্মীয় ভাবাদর্শে ও ফরাজি আন্দোলন সামাজিক অধিকার ও ন্যায় নীতির দিকে বেশি মনোযোগী ছিল। তো 19 শতকে চুয়ার বিদ্রোহের তাহলে প্রধান কারণগুলি এখন আলোচনা করব। তো 19 শতকে চুয়ার বিদ্রোহের 1855 ছিল সাঁওতাল ও অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের একটি বিশাল প্রতিরোধ, যা ব্রিটিশ শাসন ও জমিদারি শোষণের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল। এর প্রধান কারণগুলি: জমিদারি শোষণ, পয়েন্ট করব 1 নম্বর, জমিদাররা চুয়ারদের জমি এবং জীবিকা ছিনতাই করেছিল, যা তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ করে দেয়। 2 নম্বর, অরণ্য আইন, ব্রিটিশ শাসনের দ্বারা অরণ্য সম্পদ ব্যবস্থাপনা আইন প্রবর্তন, যা চুয়ারদের বনজ সম্পদ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। 3 নম্বর, সামাজিক বৈষম্য, ব্রিটিশ শাসন এবং জমিদারদের শোষণে চুয়ার সম্প্রদায়ের মধ্যে সামাজিক অবহেলা ও বৈষম্য বৃদ্ধি পায়। 4 নম্বর, ধর্মীয় সাংস্কৃতিক আক্রমণ, ব্রিটিশ শাসন চুয়ারদের ঐতিহ্যবাহী ধর্মীয় সাংস্কৃতিক জীবনকে হুমকির মুখে ফেলে দেয়। তো 5 নম্বর হলো বিদ্রোহের সংগঠক। তো বিদ্রোহের নেতা সিধু এবং কানহু তাদের সম্প্রদায়ের জন্য স্বাধিকারের লড়াই শুরু করেন, যা বিদ্রোহকে আরও শক্তিশালী করে। এই বিদ্রোহ ছিল ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে একটি প্রতিরোধ ও চুয়ারদের সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় অধিকার রক্ষার জন্য একটা সংগ্রাম। তো এরপরে 5-এর 3 নম্বর কোশ্চেনটি আলোচনা করব। বাংলা নবজাগরণ ছিল কলকাতা শহর কেন্দ্রিক। তো মন্তব্যটি বিশ্লেষণ করো। তো বাংলা নবজাগরণ ছিল মূলত কলকাতা শহর কেন্দ্রিক, কারণ এই শহরটি ঔপনিবেশিক শাসনের অধীনে সাংস্কৃতিক, রাজনৈতিক এবং শিক্ষার কেন্দ্র হয়ে উঠেছিল। কলকাতা ছিল ব্রিটিশ শাসনের প্রশাসনিক সাংস্কৃতিক হাব, যেখানে আধুনিক শিক্ষা, সংবাদপত্র এবং সাহিত্য চর্চার সুযোগ ছিল। বাংলা নবজাগরণের নেতৃবৃন্দ যেমন রাজা রামমোহন রায়, মহেশচন্দ্র চক্রবর্তী, দীনবন্ধু মিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাদের কর্মকাণ্ডের মূল কেন্দ্র হিসেবে কলকাতাকেই বেছে নিয়েছিলেন। কলকাতার উন্নত শিক্ষা ব্যবস্থা, যেমন ইংরেজি মাধ্যমের স্কুল এবং কলেজ গড়ে ওঠা, সাংস্কৃতিক বিকাশ এবং বিদ্যাভিত্তিক চিন্তার প্রসারের জন্য প্রভাবশালী ভূমিকা পালন করেছিল। রাজা রামমোহন রায়ের উদ্যোগে প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজ কলকাতা শহরের পরিবেশকে প্রভাবিত করেছিল এবং সেখানে ধর্মীয় সামাজিক সংস্কারের আলোচনা শুরু হয়। মহেশচন্দ্র চক্রবর্তী এবং দীনবন্ধু মিত্র কলকাতার সাহিত্য ও নাট্য চর্চার উন্নতি ঘটিয়েছিলেন। কলকাতার সংবাদপত্রগুলো যেমন বিশ্ববন্ধু এবং সমাচার দর্পণ বাংলা নবজাগরণের চিন্তাধারা প্রচারের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এছাড়া বিদ্যাসাগর কলকাতায় নারী শিক্ষা প্রসারের জন্য সংগ্রাম চালিয়েছিলেন, যার ফলে কলকাতা শহর আধুনিক চিন্তা ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। তবে বাংলা নবজাগরণের প্রভাব শুধুমাত্র কলকাতা শহরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, কারণ এর কিছু প্রভাব অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়েছিল, কিন্তু কলকাতা ছিল এই আন্দোলনের মূল কেন্দ্র। কলকাতার শিক্ষা, সংস্কৃতি এবং ধর্মীয় চিন্তাভাবনার প্রভাবে বাংলা নবজাগরণের সমাজের এক নতুন দিশা নির্ধারণে সহায়ক ছিল। তো বন্ধুরা, তো আমরা কোশ্চেনটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে প্রশ্নটি দেওয়া আছে, তো প্রশ্নের উত্তরটি আমরা আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর যাদের পিডিএফ দরকার, অবশ্যই পিডিএফটি আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, নেক্সট ক্লাসে দেখা হবে। হ্যাপিনেস ডে।